আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। স্বাধীন রাষ্ট্র হোক পশ্চিমবঙ্গ, আপনি হবেন প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জিকে খলিস্তানি সংগঠন। পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা, বাংলাদেশে আসবেন বাইডেন। ভয়াবহ পর্যায়ে সৌদি তুরস্ক বাণিজ্য সম্পর্ক। টিকা নেয়ার 12 দিন পর ত্রাণ সচিব করোনায় আক্রান্ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কৃষক আন্দোলনে নড়ে চড়ে বসেছে দিল্লি দরবার। সুযোগ বুঝে অন্নদাতাদের জন্য মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। তবে অনেক ক্ষেত্রেই মোদী বিরোধিতার নামে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে যে উস্কে দেওয়া হচ্ছে তা স্পষ্ট। বিশেষ করে লালকেল্লায় হিংসার ঘটনার পর থেকেই খলিস্তানিদের হাতে আন্দোলনের চালিকা শক্তি রয়েছে বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠন সিক্স ফর জাস্টিস। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। খলিস্তানিদের বক্তব্য, বাংলার সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে ভারত সরকার। নিজেদের পরিচিতি, আদর্শ, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা। চিঠিতে খলিস্তানি সংগঠনের অভিযোগ, বাংলার সংস্কৃতি ধ্বংস করছে নয়াদিল্লি। কিভাবে ভারত থেকে আলাদা হতে পারে পশ্চিমবঙ্গ, সেই পথও দেখিয়েছে খলিস্তানিরা। তাদের দাবি, ভারতীয় সংবিধানে লুকিয়ে রয়েছে এর উত্তর। খলিস্তানিদের যুক্তি, রাজ্যের আইনসভায় একতরফাভাবে আইন পাশ করে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ। এহেন পদক্ষেপ করলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যাবে। তখন ভারতকে চাপে ফেলে আন্তর্জাতিক আদালতে এই মামলা চালানো যাবে। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদে উস্কানি দিয়ে মমতার পাশাপাশি এমনই আরও একটি চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও পাঠিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, পৃথক রাষ্ট্র হলে দুজনেই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন বলেও টোপ দিয়েছে খলিস্তানিরা। পাশাপাশি ইন্ডিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে দুই রাজ্যকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সব মিলিয়ে কৃষক আন্দোলনের আড়ালে এবার ভারতের অন্য রাজ্যগুলিতেও বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করার চেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ খলিস্তানি সংগঠন সিক্স ফর জাস্টিস। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। 3 দিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপ করেন মোমেন। সে সময় তিনি এই প্রত্যাশার কথা জানান বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্র সফরে থাকলেও করোনা মহামারীর কারণে তার সঙ্গে সরাসরি বৈঠক করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য আলোচনা শুরুতেই দুঃখ প্রকাশ করেন ব্লিনকেন। এ সময় তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের মতো সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়েও তারা আলোচনা করেছেন। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, অন্যান্য বিষয়ের পাশাপাশি মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা শরণার্থী সংকটের টেকসই সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া শ্রম ও মানবাধিকারের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা। এ সময় ব্লিনকেন বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকী উপলক্ষে মোমেনকে অভিনন্দন জানান। এছাড়া দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবেলায় নিবিড় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখতে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে ব্লিনকেনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান একে আব্দুল মোমেন। এবারে সৌদি তুরস্ক বাণিজ্য প্রসঙ্গ। গত বছরের ডিসেম্বরে তুরস্ক থেকে সৌদি আরবের পণ্য আমদানির পরিমাণ অন্তত 1 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার সৌদি সরকারি হিসাব থেকে তথ্য জানা গেছে। তুর্কি পণ্যের উপর সৌদি ব্যবসায়ী ও খুচরা ক্রেতাদের অনানুষ্ঠানিক বয়কটের প্রভাবে এমনটি ঘটেছে বলে ডেইলি সাবা এর বুধবারের খবরে বলা হয়। ডিসেম্বরে তুরস্ক থেকে আমদানি হয়েছে মাত্র 50.6 মিলিয়ন রিয়ালের পণ্য। নভেম্বরে এই পরিমাণ ছিল 182.2 মিলিয়ন রিয়াল। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স এর তথ্যমতে 2019 সালের ডিসেম্বরে 1.6 বিলিয়ন রিয়ালের তুর্কি পণ্য আমদানি করেছিল সৌদি আরব।
বিশ্লেষকরা বলেছেন, মুসলিম বিশ্বে দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষি ধাক্কা এখন তাদের বাণিজ্য সম্পর্কের উপর ভয়াবহভাবে আছড়ে পড়ছে। এটা স্পষ্ট যে সৌদি আরব তুরস্কের এরদোয়ান সরকারকে শায়েস্তা করার উপায় হিসেবে বাজার বন্ধের কৌশল নিয়েছে। যদিও মিডিয়ার প্রশ্নের মুখে সৌদি সরকার এখনও বলে যাচ্ছে তুরস্ক থেকে পণ্য আমদানির উপর রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। সাংবাদিক, পর্যবেক্ষক ও তুরস্কের ব্যবসায়ী মহল অবশ্য নিশ্চিত যে তুর্কি পণ্য বয়কটের যে ক্যাম্পেইন দ্রুত সৌদি আরবে ছড়িয়ে পড়েছে তার পিছনে রয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের ইচ্ছাতেই যে এই বয়কট ক্যাম্পেইন চলছে তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় যখন সৌদি খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ তুরস্ক থেকে সব ধরনের মাংস, মাছ, ডিম এবং দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায়। ডেইলি সাবা এবং আরও কিছু মিডিয়া জানিয়েছে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় সৌদির এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে দেশের রপ্তানি প্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে। প্রকাশ্যে তুরস্ক বয়কট প্রচার অভিযানের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের শীর্ষ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী সমিতি রিয়াদ চেম্বার অব কমার্স। আরব নিউজ পত্রিকায় সুপরিচিত সৌদি রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ডক্টর হামদান আলসেরি বলেছেন, মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে তুরস্কের মাথা গলানোর কারণে এই বয়কট। 2011 সালে তথাকথিত আরব বসন্তের প্রতি তুরস্কের অকণ্ঠ সমর্থনের পর থেকে রিয়াদ আঙ্কারার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এরপর 2017 সালে সৌদি আরব এবং তার মিত্ররা যখন কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন প্রেসিডেন্ট এরদোয়ান কাতারের সমর্থনে এগিয়ে আসেন। এরপর 2018 সালে ইস্তানবুলে সৌদি কনসুলেটের মধ্যে সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট এরদোয়ান যেভাবে সৌদি রাজপরিবারকে দায়ী করেছেন তাতে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সবশেষ জানিয়ে দিচ্ছি করোনা টিকা প্রসঙ্গ। 7 ফেব্রুয়ারি 2021 করোনা বিরোধী লড়াইয়ের নতুন অধ্যায়ে প্রবেশ করে বাংলাদেশ। শুরু হয় গণ টিকাদান কর্মসূচি। এরপর এখন পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে 26 লাখের বেশি মানুষকে। স্বল্প সংখ্যক মানুষের পার্শ্ব প্রতিক্রিয়ার খবরও পাওয়া গেছে, কিন্তু টিকা নেওয়ার পর কারো করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলেনি এতদিন। প্রথমবারের মতো এই ধরনের একটি ঘটনার খবর পাওয়া গেছে। শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তার ক্ষেত্রে ঘটেছে ঘটনা। টিকা নেয়ার 12 দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে নানা আলোচনা, পাওয়া গেছে ভিন্ন ভিন্ন মত। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সেলিম হোসেনকে জানান, সচিব স্যার অসুস্থ বোধ করলে 18 ফেব্রুয়ারি করোনার পরীক্ষা নমুনা দেন। এরপর 19 ফেব্রুয়ারি করোনা পজিটিভ হওয়ার খবর আসে। 7 ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছিলেন তিনি। বর্তমানে তার সামান্য কাশি আছে, জ্বর নেই, শরীরটা একটু দুর্বল। টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে জানতে চাইলে দেশের বিশিষ্ট ভাইরোলজিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বলেন, ভাইরাসটির শক্তিকালীন সময় 15 দিন। এর আগেই তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন। তিনি হয়তো টের পাননি, তার লক্ষণ প্রকাশ পায়নি, কিন্তু তিনি সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ এই ব্যাপারে বলেন, বিষয়টি এরকম যে আমরা টিকা দিলে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। টিকার একটি কার্যকর সময় আছে। 7 দিন পর অ্যান্টিবডি তৈরি শুরু হয়। তার মানে এমন নয় যে করোনা হবে না, বৃদ্ধি পাবে, সুরক্ষা দেবে। তিনি বলেন, করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ, তখন দেখা যাবে 70 থেকে 80% ক্ষেত্রে তার এই সংক্রমণটা হবে না। তিনি তো এখনও দ্বিতীয় ডোজ নেননি, তার সুরক্ষা হয়নি। এই জনস্বাস্থ্যবিদ আরও বলেন, ভাইরাসটির একটি শক্তিকালীন সময় থাকে 14 দিন।